নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, শুরুতেই আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই এপিসোডটি শুরু করছি। দর্শক, সুদি মোহাম্মদ ইউনুস, শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার, তিনি বাংলাদেশে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতাই দখল করেননি, মানুষকে নানান রকম ভুলভাল বলে, ভুলভাল প্রতিশ্রুতি দিয়ে, ব্রেন ওয়াশ করে তাকে নিজেকে মহিমান্বিত করার চেষ্টা করতেছে। আমরা এটা রেগুলার দেখে যাচ্ছি আপনারা, এবং এক ধরনের ইসলামাইজেশন, মানুষের এই ব্রেইন ওয়াশ করে দেশকে জঙ্গিপনার দিকে, মৌলবাদের দিকেও ধাবিত করতেছে। কারণ যখনই একটি সরকার ব্যর্থ হয় বা যখনই একটি সরকার জনরোষের শিকার হয়, তখনই তারা, বিশেষ করে যেটা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, সুতরাং তারা ধর্মকে আশ্রয় করে বেঁচে থাকতে চায়। আপনারা এই ঈদের সময়ে, এই সময়টাতে আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন চ্যানেলে অনেকগুলি নাটক এসেছে। আপনারা এই ঈদের নাটকগুলির অন্যান্য বছর আমরা যেরকম দেখেছি, এই বছর কি কোনো কিছু একটা প্যাটার্ন লক্ষ্য করেছেন আপনারা? মানে আমি নাটক দেখি, বাংলাদেশের নাটকগুলি দেখি, কিন্তু এই ঈদের সময়ে যে যতগুলি নাটক বাংলাদেশে এসেছে, সবগুলি আমি দেখলাম যে একটা নির্দিষ্ট প্যাটার্নের নাটক। এবং সেই, হ্যাঁ, যেহেতু এটা মুসলমানদের ঈদের উৎসব, স্বাভাবিকভাবেই ঈদ কেন্দ্রিক নাটকটা হবে। কিন্তু আমরা দেখলাম যে প্রত্যেকটা নাটকের থিম হইল সুদ। আমি জানি না এটা সুদি ইউনুসকে কটাক্ষ করে কিনা, বাট এইটাও ঠিক যে এই নাটকগুলির মধ্যে একটা ব্রেইন ওয়াশের প্রচেষ্টা আমরা দেখেছি। যেমন প্রত্যেকটা নাটকে সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, মানে সুদের ব্যবসা করা হারাম, নানান কিছু তারা বলেছে। বিভিন্ন জায়গায় বলেছে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আবার কোথাও বলেছে যে সুদ যে খাবে, সুদ যে দিবে, এটা আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরকম আপনারা লক্ষ্য করে দেখবেন প্রায় প্রত্যেকটা নাটকে এইরকম একটা থিম। মানে এত অবার্টলি মানুষকে এই ইসলামের দিকে ধাবিত করা, মানে আমি অন্য কখনো দেখি নাই। এনিওয়ে, তো ব্রেইন ওয়াশ একটা চলতেছে খুব সতর্কভাবে, খুবই মেটিকুলাসলি একটা ব্রেইন ওয়াশ চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, আমি যেটা বুঝতে পেরেছি। তো এই প্রেক্ষাপটে আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি, আপনারা একটু দেখুন প্লিজ। গত 16টা বছর যেভাবে আমাদের উপরে অত্যাচার করেছে, যেভাবে আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা মন খুলে কথা বলতে পারিনি, আমরা মন খুলে উৎসব করতে পারিনি, আমরা কোনো কিছু বলতে পারিনি। দর্শক, এই যে বাচ্চা পোলাপান যখন পেকে যায়, আমরা তাদেরকে ইস্ত্রে পাকা বলি, পেকে যায় মানে, তো এই বাচ্চাটা কি পেকে গিয়েছে নাকি এই বাচ্চাটাকে ব্রেইন ওয়াশ করেছে? কোনটা? তার যেই কথাবার্তা, যে 16টি বছর কথা বলতে পারে নাই, 16টি বছর কোনো অনুষ্ঠান করতে পারে নাই, এই বাচ্চাটার বয়স কতদিন? সে যে 16 বছরের গল্প, মায়ের কাছে মাসির বাড়ির গল্প যে বলছে, এই ছেলেটির বয়স কত? সুতরাং এটা কিন্তু, এই ছেলেটা কিন্তু ইস্ত্রে পাকা না, এই ছেলেটা ব্রেইন ওয়াশড, তাকে ব্রেইন ওয়াশ করেছে। তো আমরা এরকমই দেখছি যে সারা জাতিকে নানানভাবে, প্রত্যেকটা বাংলাদেশের
এই মুহূর্তের পুরা বিষয়টা একটা ব্রেইন ওয়াশের প্রচেষ্টা সর্বক্ষেত্রে। এই যে এলডিসি থেকে উত্তরণের একটা ম্যাজিক ওয়ার্ড সম্প্রতি তারা ছেড়েছে, যে লিস্ট ডেভেলপড কান্ট্রি, লিস্ট ডেভেলপড কান্ট্রি অর্থাৎ স্বল্পোন্নত দেশের তকমা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসার নাকি একটা নির্দেশনা দিয়েছে, স্পেশাল নির্দেশনা, একটা টিম গঠন করেছে এই মোহাম্মদ ইউনূস। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সরকারের একটা অন্যতম প্রচেষ্টা ছিল এলডিসি থেকে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত করা, এবং সেই মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার যে লক্ষ্যমাত্রা ছিল সেটার প্রত্যেকটা সূচকে তারা খুব সময় মতো এগিয়ে যাচ্ছিল বা আরও বেশি এগিয়ে ছিল। এটা বিশ্ব স্বীকৃত, সারা পৃথিবী বলা শুরু করেছিল যে বাংলাদেশের যেই এটা কোন কি ম্যাজিকের কারণে বাংলাদেশের ইকোনমিটা অন্যান্য ওয়ার্ল্ডের ইকোনমিকে ডিফাই করে বাংলাদেশ ওয়াজ গ্রোয়িং ফাস্টার, হাউ। এবং এই জন্যই শেখ হাসিনা দীর্ঘদিন টিকে ছিল এবং বাংলাদেশে উন্নয়নের জোয়ার বয়ে গেছে, আপনারা দেখেছেন, তাই না? কিন্তু এখন সেইটাকেই অন্য এই মোড়কে, পুরানো জিনিসটাকে নতুন মোড়কে ইউনূসের নাম দিয়া যে ইউনূস এটা করতেছে, যে এলডিসি থেকে উত্তরণের জন্য মধ্যমায়ের দেশে রূপান্তরিত হওয়ার জন্য একটি নির্দেশনা তিনি দিয়েছেন, একটি প্ল্যান করেছেন, এখানে একটা টিম কাজ করতেছে, খুব দ্রুত গতিতে কাজ সম্পন্ন হবে। বাট আমি জানি না তারা কি মনে করে, যে মানুষের মেমোরিটা কি গোল্ডফিশের মেমোরি তারা মনে করছে, যে মানুষ ভুলে গেছে। তারা এখন রিজার্ভের কথা বলতেছে, যে বাংলাদেশে নাকি রিজার্ভ হু হু করে বাড়তেছে। আচ্ছা, আপনি যদি কোনো ক্যাপিটাল প্রজেক্ট না নেন নতুন করে, এই সরকার আসার পরে নতুন করে কোনো ক্যাপিটাল প্রজেক্ট বাংলাদেশে নেওয়া হয়নি, সুতরাং আপনার যখন খরচ না হবে, আর বাংলাদেশ রেমিটেন্সের উপর বসে আছে, রেমিটেন্স যেইভাবে আসার তাই আসতেছে, এবং আপনি যখন নতুন কোনো প্রজেক্ট না থাকে তাহলে এই টাকাগুলি তো উদ্ধৃত থাকবেই, তাই না? বাট এতে করে কি ডেভেলপ হবে? আপনার বিভিন্ন দেশে অর্থনীতিকে স্টিমুলেট করার জন্য স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করে তারা। এই স্টিমুলাসের অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো যে জনগণকে ট্যাক্স ব্রেক দেওয়া বা স্পেশাল এক এক সময়ে খরচ করার জন্য এককালীন টাকা দেওয়া, 10,000, 20,000, 50,000 টাকা, বা বিদেশে $500, $1,000, $2,000 তাদের পকেটে ফেরত দেওয়া, অথবা এমন কোনো প্রজেক্ট নেওয়া, ক্যাপিটাল প্রজেক্ট যেখানে মানুষের কর্মসংস্থান হবে, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, তো সেই জিনিসগুলি করে। এখন আপনি যদি সেই টাকাটা বিভিন্ন জায়গায় খরচ না করেন, টাকাটা ধরে নিয়ে বসে থাকেন, বালিশের নিচে টাকা জমান মনে করেন আর কি, তো সেই কিছুদিন মনে হবে যে টাকাটা ভালোই, তো টাকা জমতেছে, কিন্তু এই জমাটা যে কত ডেঞ্জারাস, আপনি ইউ আর ফরসেকিং দি ফিউচার, আপনি বেসিকলি আপনার ভবিষ্যতের জন্য কিছুই করতেছেন না। কিন্তু এখন বুঝাচ্ছে যে দেখো আমরা এখন আমাদের রিজার্ভ এখন বাড়তেছে, তো রিজার্ভ তো তোমাদের বাড়বেই, তোমরা বিদেশ থেকে লোন আনতেছো, তোমরা রেমিটেন্স আসতেছে, সো এবং সেইখানে তার তুলনায় তোমাদের খরচটা হচ্ছে না ওইভাবে, তো তোমরা এখন খরচ করতেছো না, কারণ তোমরা চাইতেছো যে দেখাইতে যে আমরা ভালোই আছি। কোনো রকম তোমরা যতদিন, কেউ বলে 1 বছর, কেউ বলতেছে এখন 5 বছরের চিন্তা, যে এই কয়দিন কোনো রকম কাটায় দেওয়া আর কি, যে দেখো আমরা দেশকে ভালো অবস্থায় রেখে গেছি। কিন্তু দেশে যখন তুমি কোনো কাজ করবা না, কিন্তু এইটার তো সুদূর প্রসারী একটা ফল, তো সেটা কুফল জাতি তো পাবে, সেটা দেশবাসীকে ভুগতে হবে একটা সময় এসে।
তো এইরকমই তো ব্রেইন ওয়াশ একটা চলতেছে। কয়দিন আগে আমরা দেখলাম আব্দুল্লাহ হাসনাত একটা স্ট্যাটাস দিয়েছে যে এই অন্তর্বর্তী সরকারকে যারা সমালোচনা করেন তারা চিন্তা করে দেখেন যে আমরা আমাদের ঋণ কতগুলি দিয়েছি। যেমন আদানিকে দেওয়া হয়েছে $3 বিলিয়ন, এখন আসে $800 মিলিয়ন বকে আছে। মানে সে কি মানুষকে গর্দভ মনে করছে, বা তারা এই অন্তর্বর্তী সরকারের দোসররা, শীর্ষ উপদেষ্টারা? আমরা জানি যে মাস 6 আগে আদানি বাংলাদেশকে চিঠি দিয়েছিল যে তাদের কাছে পাওনা আছে $800 মিলিয়ন। সেই পাওনা টাকা যদি ফেরত না দেয়, পরিশোধ না করে, তাহলে তারা বিদ্যুৎ বন্ধ করে দেবে। তো যাই হোক, এরপর থেকে টাকা তাদেরকে দিচ্ছে, মানে যেই পরিমাণে বিদ্যুৎ আনতেছে সেই বিদ্যুতের পরিমাণে তারা টাকা পরিশোধ করতেছে, চলমান অবস্থায় আছে। কিন্তু $800 মিলিয়ন যেই বকেয়া, এটা কিন্তু এখনও সেই $800 মিলিয়ন বকেয়া। তাহলে আপনি এক্সট্রা যে বলতেছে যে আমরা দিচ্ছি, এক্সট্রা পরিশোধ করছি, যেটা শেখ হাসিনা করে নাই, কোথায় করতেছে? মানে এই জিনিসগুলি মিথ্যা কথা বলে যে ও শেখ হাসিনার আমলে $3 বিলিয়ন ছিল, এখন আমরা $800 মিলিয়নে নিয়ে আসছি। মানে এগুলি মানুষের ওই শর্ট মেমোরি, অনেক সময় অনেকটা ভুলে যায়। তো সেটা 9-6 বুঝায় দেওয়া আর কি। তো যাই হোক, এইরকম নানান জায়গায় ব্রেইন ওয়াশের একটা কাজ চলতেছে। বলতেছে যে এইবার যানবাহনে কোনো গণ্ডগোল হয় নাই, এইবার দেখো মেট্রো রেল এই সঠিক সময়ে চলতেছে। মেট্রো রেল তো সবসময়ই সঠিক সময়ে চলে, এবং মেট্রো রেল তো তৈরি করে দিয়ে গেছে শেখ হাসিনা। মানুষ কিন্তু সেটা এগুলির সব কৃতিত্ব ইউনূস নিতে চায়। তো যে এখন দেশ চাঁদাবাজের খপ্পর থেকে আমরা দেশকে রক্ষা করেছি, দেশ এখন সব কিছু প্রপারলি চলতেছে, কিন্তু এরা কিন্তু এটা বলতেছে না যে অলরেডি দেশে হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে, এবং ঈদের দিনেও প্রায় 7,000 কলকারখানার শ্রমিকরা তাদের প্রপারলি তাদের বেতন পায় নাই। তারা ঈদ পালন করার জন্য যথেষ্ট পরিমাণে টাকা পয়সা পায় নাই। এগুলি কিন্তু আপনি শুনবেন না, কিন্তু ওই আসল জিনিসটাকে, তথ্যকে ধামাচাপা দিয়ে তারা একটা ফ্লাওয়ারি একটা জিনিস যে সব কিছু হাঙ্কিডোরি, সব কিছু গুড, এটা প্রমাণ করার চেষ্টা করতেছে, শুধু চাপাবাজি করে। তো যাই হোক, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। তারা যে বলে যে বাংলাদেশে এখন সব কিছু চলতেছে, চাঁদাবাজি নাই, এই সেই, শান্তি শৃঙ্খলা আগের চাইতে ভালো, এখন আমাদেরকে সরকার মানুষ চায় আমরা আরও এই 5 বছর ক্ষমতায় থাকি, এগুলি কিন্তু বলা হচ্ছে। কিন্তু এইটা বলা হচ্ছে না যে যেই বেটা 5 বছর, যারা কিছু কিছু লোক বলতেছে 5 বছর থাকার জন্য, আর কিছু লোক যে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য চেষ্টা করতেছে, সেইটা কিন্তু তারা বলতেছে না। বা এই যে খুন, দর্শন, রাহাজানি, চুরি, মানুষ যে আতঙ্কের সাথে বসবাস করতেছে, এই জিনিসটা কিন্তু তারা ঘুণাক্ষরে বলতেছে না। তো যাই হোক, আমি এই মুহূর্তে একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, ছোট্ট ভিডিও। তোমার জায়গায় আমি এলে শুধু না, আগে জিলাপি খাওয়াতাম, কারণ দোয়ারা সবার আগে। স্যার কি কাজের কথা বলছিলেন? যে সেফটি সিকিউরিটি তো দিলে আমি সারা জীবন। জি স্যার, কৃতজ্ঞতা। তোমরা যে 8 লাখ টাকার কাম করে যে 10 লাখ টাকা লাভ করলা, 10 টাকা জিলাপি কিনে তো পাবলিকরে খাওয়াইলা না, যে খায় বিলই তো পাই না। আমার দোকানটা বন্ধ করে দিতে দেন না, সব মাল বেচা নিয়ে সাইডে ঢাললাম। তোমার জায়গায় আমি এলে শুধু না, আগে জিলাপি খাওয়াতাম, কারণ দোয়ারা সবার আগে। না, ওইটা তো দেখবো, স্যার, ওটা দেখবো ইনশাল্লাহ। তাই না? জি স্যার, ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে জিলাপির অপেক্ষা রইলাম নাকি? জিলাপি না অন্য কিছু? না না না, জিলাপি এলে আমরা এক প্লেট আধা প্লেট জিলাপি দিলে অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, ওই দিন দেখলাম মসজিদে জিলাপি বাড়ছেন। ওটা আমি দিলাম। আপনি দেওয়া যে কথা, আমি তো একই কথা। না, এটা বিভিন্ন পারপাসে হইলে পাবলিক খাইলো আর কি, বুঝো নাই?
আচ্ছা স্যার, বিল টিল পাই একটা অ্যামাউন্ট দেখবো না ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা। দর্শক, এই ভিডিওটা হলো কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনোয়ার হোসেনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা, সেই নেতার সাথে কথোপকথন, জিলাপি খাওয়া। অর্থাৎ ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সরকারি একটা প্রজেক্ট পেয়েছে, সেইখানে বেশ ভালো অঙ্কের মুনাফা করেছে এবং সেই মুনাফার হয়তো একটা অংশ এই ওসি মনোয়ার হোসেন দাবি করেছে। এই হলো এটার। সুতরাং চাঁদাবাজি, এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে চাঁদাবাজিতে লিপ্ত, এইটা আমরা দেখেছি যে এটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে, সেখানে ওসিকে প্রত্যাহার করা হয়েছে অলরেডি ঘুষ চাওয়ার কারণে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই নেতা, তারা কিভাবে এই পাইল, মানে এই কন্ট্রাক্ট পাইল, এই বিষয়ে কিন্তু আমরা কিছু শুনি নাই। তো রিপোর্টটা এরকম: হাওরের ফসল রক্ষা বাঁধের কাজের টাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার কাছে জিলাপি খেতে চেয়েছিলেন ইটনা থানার ওসি মোহাম্মদ মনোয়ার হোসেন। তো কথোপকথনে ওসি মনোয়ার হোসেনকে বলতে শোনা যায়, সেফটি সিকিউরিটি দিলাম তো সারা জীবন, তোমরা যে 18 লাখ টাকার কাজ করে 10 লাখ টাকা লাভ করলা, 10 টাকার জিলাপি কিনে তো পাবলিক রে খাওয়াইলা না। ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তিনি বলেন, শুধু জিলাপি না, অন্য কিছু। ওসি বলেন, না না, জিলাপি হইলেই হইব, 1 প্যাচ আধা প্যাচ জিলাপি দিলে হইব, বিভিন্ন পারপাসে হইলে পাবলিক খাইলো, আর কি বুঝো না? এই সময় ছাত্রনেতা বলে, বিল টিল পাই, একটা অ্যামাউন্ট দেখব না। এই কথার পর ওসি বলে যে ঠিক আছে। তো এই ওসির সাথে যেই ব্যক্তিটি কথা বলেছে, সেই ব্যক্তিটির নাম হলো আফজাল হোসেন ওরফে শান্ত। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সংগঠক। তিনি ইটনা সদর ইউনিয়নের ফসল রক্ষা বাঁধের কাজ করেছে। তো এখন এই যে দেখেন যে এইখানে 18 লাখ টাকার কাজ করে 10 লাখ টাকার লাভ, মানে এই লাভগুলি কেমনে হইল, আর কেমনেই বা এই কন্ট্রাক্টটা, কাজটা সে পাইল, এইটা নিয়ে আমরা কোনো কথা শুনতেছি না। আমরা কথা শুনতে চাইছি যে ওসি টাকা চাইছে বা জিলাপি খাইতে চাইছে। তো এই জন্য ওসিকে তারা বহিষ্কার করেছে। কিন্তু দেশ যে আগে সেই কদু এই অবস্থায় আছে, এটা কিন্তু তারা চেপে যাচ্ছে। আমরা দেখেছি সার্জিস আলম, একসময় বেটার ওয়ালেটও থাকতো না, পকেটটা নাকি টাকা থাকতো না, সেই বেটা 155টা গাড়ি লইয়া সে শোডাউন করে, তারপরে বলে যে তার বাপদাদার নাকি অডেল সম্পত্তি ছিল বা আছে, তার বাপদাদার দাদা যারাইকা গেছে সেই টাকা দিয়ে নাকি সে নির্বাচন করতে পারবো। পরে খবর নিয়ে জানা গেছে যে তার দাদার সম্পত্তি ছিল 2.5 বিঘা। তো কিন্তু এখন তারা শত শত কোটি টাকার মালিক, হঠাৎ করেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তো সেই গল্প আপনারা এখন শুনবেন না। তারা জাতিকে সবক দেয়, ট্রান্সপারেন্সির কথা বলে, গণতন্ত্রের কথা বলে, স্বাধীনতার কথা বলে, কিন্তু দেশটাকে একদম মানে ডুবিয়ে যে দিয়ে যাচ্ছে, তো এইটা কোথাও আপনি দেখবেন না। ইভেন এই যে আমরা শুনেছি যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের 10টা রুম নাকি তাদের জন্য বরাদ্দ, তারা রেগুলার সেই 10টা রুম ব্যবহার করে। অলরেডি হোটেল ইন্টারকন্টিনেন্টাল 45 কোটি নাকি টাকা 1 মাসেই লস করেছে। এগুলি কিন্তু বাংলাদেশেই ঘটতেছে, বাট নোবডি টক্স অ্যাবাউট ইট। তো কিন্তু আপনি এই যে দেখবেন, মানে বয়ান, ওই যে বাচ্চাটা শুরুতেই যেটা শুনলেন যে 16 বছর নাকি কিছুই করতে পারে নাই, কথা বলতে পারে নাই। তো এখন কি জাতি ভালো আছে? আমরা তো 16 বছর দেখেছি এই লোকজনকে কথা বলতে, টকশোগুলি মাতিয়ে তুলতে, কিন্তু আজকে কি কেউ
সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস পায়? যখনই কথা বলবে আপনার টিভি বা চ্যানেলই তারা বাতিল করে দেবে। দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। দিস ইজ ইউনুস, সুদি ইউনুসের বাংলাদেশ। তো এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।